তো এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের কাছে আজকে ক্লাস 7-এর যে প্রথম চ্যাপ্টার কোষে থেকে 1.1 সেই অঙ্ক করাবো। আর এর আগে যে নিজে করে 1.1টা সেটা গত ক্লাসে আমি দিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, ওই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর যদি আমার চ্যানেলের মধ্যেও আছে, চ্যানেলে গিয়েও তুমি দেখতে পারো। তো চলো শুরু করি আজকে। তো দেখো তোমাদের এই চ্যাপ্টারটা আজকে করাবো কোষে থেকে 1.1। তো যেহেতু অনেক বড় ক্লাস হয়ে যায়, তো আমি 30 মিনিটের মধ্যে যতটা অঙ্ক হয় সেগুলো করাবো, আর বাকি অঙ্কগুলো আবার পরের ক্লাসে দেবো। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবো। তো দেখো 1 নম্বর অঙ্কটা কী বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে দেখি। অঙ্কের মধ্যে যে ভ্যালুগুলো, যে মানগুলো দেওয়া থাকে সেগুলো আগে টুকে নিতে হয়। ঠিক আছে, যেহেতু প্রশ্নের অঙ্ক। হ্যাঁ, তাহলে প্রথম অঙ্ক কী বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তার মানে আমি 1 নম্বর দিয়ে করছি, লিখব সিতারা বেগমের, আমি মুখে বলছি তোমরা লিখে নাও। হ্যাঁ, কারণ লিখলে অনেকটা সময় কেটে যাবে। আমি মেন জিনিসগুলো তোমাদের বলবো, তোমরা সেটা লিখে নেবে, আর আমি বাকিটা আমি বোর্ডে করিয়ে দেবো। কেমন? দেখো, সিতারা বেগমের ফলের দোকানে কয়টি পেয়ারা ছিল? পেয়ারা ছিল 60টি। পেয়ারা ছিল 60টি। কেমন? আচ্ছা, বলছে তার তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে কী লিখবো? বিক্রি করলেন মোট পেয়ারার 1/4 অংশ। সেবার সুতরাং তিনি পেয়ারা বিক্রি করলেন, কি হবে? মোট পেয়ারার 1/4 অংশ। তাহলে মোট পেয়ারা কত? 60টি। তাহলে 60-এর 1/4, এর মানেই মোট পেয়ারা। তাহলে এর মধ্যে এর কথাটা লুকিয়ে আছে, এর মানেই আমরা জানি কি, সেটা গুণ। কেমন? তাহলে যখনই আমি গুণ করে দিলাম তখন সেটা কী হয়ে যাবে? টি হয়ে যাবে। তাহলে 60-এর 1/4, এবার কাটাকুটি করব। 60-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 60কে আমি 4 দিয়ে একবারে কাটাকুটি করব। কত হয়? 4×15 = 60। তার মানে কত হলো? 15টি। এবার উত্তর লিখব, তিনি পেয়ারা বিক্রি করলেন 15টি। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্ক কী আছে, মা আমাকে 60 টাকার 5/9 অংশ এবং দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে দেখো, মোট আছে একটা 60 টাকার 5/9 অংশ, মানে 5/6 অংশ, আর একটা 45 টাকার 7/9 অংশ। তাহলে আমাকে দিয়েছেন কোনটা? তাহলে লিখব, মা আমাকে কি দিয়েছেন? টাকা, তাই তো? মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ। তাহলে কত হবে? মা আমাকে দিয়েছে 7 টাকার 5/6 অংশ। তাহলে এবার লিখব, মা আমাকে টাকা দিয়েছে, কি হবে? 60 টাকার 5/6 অংশ। তার মানে 60-এর সাথে দেখতেই পাচ্ছি, 60-এর মানে 5/6 অংশটা কার? 60 টাকার। ঠিক আছে, তাই 60-এর 5/6 অংশ। 60-এর 5/6 অংশ মানে 60 গুণ 5/6 টাকা হয়ে যাবে। কাটাকুটি করবো, 6 দিয়ে 60কে কাটলে 6×10 = 60, আর 10 আর 5 গুণ করলে 5×10 = 50 টাকা। তার মানে আমাকে দিল কি? 50 টাকা। এবার দাদাকে দিয়েছে, লিখব, দাদাকে দিয়েছে কত? 45 টাকার 7/9 অংশ। একইভাবে লিখব, সুতরাং মা দাদাকে টাকা দিয়েছে, কি হবে? 45 টাকার 7/9 অংশ। তাহলে 45-এর 7/9, তার মানে 45 গুণ 7/9 টাকা। কত হবে? কাটাকুটি করো, 45-কে 9 দিয়ে কাটলে 5×9 = 45, আর 5 আর 7 গুণ করলে 5×7 = 35। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওপর নিচে কাটাকুটি হয়। তাহলে ওপরে আছে 45, নিচে আছে 9, তাই 45 আর 9-এর মধ্যে কাটাকুটি করলাম, আর 5 আর 7 ওপরে আছে, তাই 5 আর 7 গুণ করে 35 বসিয়ে দিলাম। এবার দেখো, আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা, তাই তো? 5×35 ঠিক আছে। কাকে বেশি টাকা দিয়েছে? দেখে বোঝা যাচ্ছে মা আমাকে বেশি টাকা দিয়েছে। এবার এখানে উত্তর লিখবো, আমি লিখলাম না, তোমরা লিখে নাও, মা আমাকে বেশি টাকা দিয়েছে। বোঝা গেছে? তো চলো পরের অঙ্কে। 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছে। তিনি 3 দিনে মোট
কত অংশ কাজ করেছেন এবং কত অংশ এখনও পড়ে আছে। কেমন? দেখো তোমাদের একটা সহজভাবে বুঝিয়ে দিই। একটা মনে করো জমি আছে, এরকম একটা জমি আছে, ঠিক আছে? তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন, 3/14 4/7, এটা হচ্ছে 3/14 4/7 আর 1/21। তাহলে 3 দিনে প্রথম দিন কাজ করে 3/14 অংশ, 4/7 অংশ আর 1/21 অংশ পরের দিন। তাহলে তোমাকে বলেছে এই 3 দিনে মোট কত অংশ কাজ করেছে। তার মানে কি দেখে বোঝা যাচ্ছে 3 দিনের মোট কাজটা যোগ হবে এক অপরের সাথে। 3 দিনে মোট কাজ করেছে, এত অংশ যোগ হবে। এবার বলেছে বাকি অংশ কত পড়ে আছে, মানে কাজ করা কতটা বাকি আছে। তাহলে কি বোঝা যাচ্ছে দেখো, মোট এত অংশ কাজ করেছে। পুরো জমিটা কোনটা? পুরো জমি হচ্ছে পুরো এতটা। তাহলে পুরো জমি এতটা, আমার কাজ হয়ে গেছে এতটা। তাহলে কতটা বাকি আছে দেখে বোঝা যাচ্ছে এইটুখানি অংশ বাকি আছে। তার মানে কী করে বার করব? এই যে মোট যে পরিমাণ জমিটা এর থেকে আমার যে পরিমাণ অংশ কাজ হয়ে গেছে সেটা বিয়োগ দিতে হবে, তাহলেই আমার কতটা অংশ পড়ে আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে? এবার দেখো কি করে করতে হয়। এই যখনই অংশের অঙ্ক চলে আসে না, তখনই মোটটাকে, এই যে টোটাল এই সম্পূর্ণ অংশটাকে 1 ধরতে হয়, 1 অংশ ধরতে হয়। ঠিক আছে? চলো এবার অঙ্ক করে আরও বুঝতে পারবে। প্রথমে কি লিখবো? ধরিও লেখে, মনে করিও লেখে। ধরি মোট জমির পরিমাণ কি লিখবো? 1 অংশ। ঠিক আছে? এটা মুছে দেবো, থাক, এটা মুছলাম না, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ধরি মোট জমির পরিমাণ 1 অংশ। আচ্ছা, এবার লিখবো তিনি 3 দিনে কাজ করেন, 3 দিনে মোট কাজ করেন, একবারে অঙ্ক যোগ করে দেবো। কি? 3/14 যোগ 4/7 যোগ 1/21। এইটুখানি অংশের অঙ্ক সবসময় যোগ হলে বিয়োগ হলে ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, বাইরে হয়ে যাবে অংশ। দেখো আমি বলেছিলাম এর গত ক্লাসে, এখনও বলে দিচ্ছি, যখনই ভগ্নাংশের যোগ বিয়োগ হবে তখনই কী হবে? ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়মটা একটু আলাদা রকমের। কীরকম রকমের? একটা ভগ্নাংশের ওপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। কেমন? তাহলে দেখো যখনই ভগ্নাংশের যোগ করব বা বিয়োগ করব, একই নিয়ম। আমাকে প্রথমে কি করতে হবে? হরেদের লসাগু করতে হবে। কেমন? তাহলে প্রথমে হরের কত আছে, হরেদের লসাগু করতে হবে, তারপর অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপ বলছি। হর কী আছে এখানে? 14, 7, 21। লসাগু নিশ্চয় তোমরা সবাই পারো, যেহেতু 7-এর অঙ্ক। আচ্ছা দেখো প্রথমে কত দিয়ে দেবো? 7 দিয়ে দেবো। 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21। এখানে এটাকে আর যাচ্ছে না, তাই 2 দিয়ে যাবে প্রথমে, তারপর আবার 3 দিয়ে যাবে, 3 একে 3। লসাগু কী করে বার করতে হয়? সব কটা গুণ করতে হয়। 7 গুণ 2 গুণ 3, মানে যেগুলো পেলাম সেগুলো গুণ করতে হয়। কত হবে? 7 গুণে 14, 3 14 কত হবে? 42, তাই তো? 3 দুগুণে 6, 6 7 42। এবার দেখো যেটা লসাগু বের হলো সেটাকে আমরা কি করব? নিচে লিখব, দাগ টেনে নিচে লিখব। কেমন? যোগ হোক অথবা বিয়োগ হোক। এবার দেখো প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলো দিয়ে প্রথমে লসাগুকে ভাগ করতে হয়। যেটা ভাগফল আসবে সেটা দিয়ে ওপরে লবকে গুণ করতে হয়। বোঝা গেছে? চলো 14 দিয়ে 42কে প্রথমে ভাগ করব। 14 দিয়ে 42কে ভাগ করলে এর মধ্যে আছে দেখো 7 দুগুণে 14 আর টোটালটার গুণফল হচ্ছে 42। তাহলে 14 দিয়ে 42কে ভাগ করলে কি পড়ে রইলো? 3 পড়ে রইলো। তাই 42কে 14 দিয়ে ভাগ করলে 3। এইবার যেটা ভাগফল হবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয়। তাহলে ওপরে আছে কত? 3 আছে। তাহলে 14 দিয়ে 42কে ভাগ করলে 3 হয়। 3 দিয়ে ওপরে যেটা থাকবে তাকে গুণ করব। ওপরে 3 আছে তাই 3কে গুণ করলাম। এবারে যোগ চিহ্ন বসালাম। একইভাবে 7 দিয়ে 42কে ভাগ করো। ধরো 7 আছে, পুরোটা হচ্ছে 42, তাহলে 7 দিয়ে 42কে ভাগ করলে এইটা পাবো। 3 দুগুণে 6, 6 7 42। এইবার আবারও বলছি, হর দিয়ে লসাগুকে ভাগ করব, যে ভাগফল হবে সেই ভাগফল দিয়ে ওপরের লবকে গুণ করব। কেমন? তাহলে 7 দিয়ে 42কে ভাগ করলে 6 হয়, 6 দিয়ে ওপরেরটাকে গুণ করব। যোগ চিহ্ন দেবো। 21 দিয়ে 42কে ভাগ করব। দেখো এর মধ্যে 21 কোথায় আছে? 3 7 21। তাহলে কোনটা পড়ে রইলো? 2। তার মানে 21 দিয়ে 42কে ভাগ করলে 2 হয়। তোমরা যদি এভাবে না বোঝো তোমরা ভাগ করে নিতে পারো, একই ব্যাপার, ভাগ করে নিতে পারো, 2 হবে। কেমন? তাহলে 2 দিয়ে ওপরটাকে গুণ করব, হয়ে গেছে। এবার একইভাবে নিচে 42 লেখো। 3 3 9 হয়, যোগ 4 6 24 হয়, যোগ 2 1 2 হয়।
কত হচ্ছে দেখো, 24 আর দিয়ে কত হচ্ছে 26, 26 আর 9 যোগ করলে 35। বোঝা গেছে? 9, 10, 11, 24, 25, 35, 35। বোঝা গেছে? 35। এবার দেখো এটা কাটাকুটি যায় নাকি? কাটাকুটি যায়, 7 দিয়ে কাটাকুটি যায়, 5 7 35, 6 7 42। কাটাকুটি করলেও ভালো, না করলেও ভালো। কাটাকুটি করলে ছোট হয়ে যাবে, আর কাটাকুটি যদি না করো অঙ্কটা একটু বড় হবে, এই আর কি, কোনো ব্যাপার না। যদি কাটাকুটি যাই, কাটাকুটি করে দাও, 7 দিয়ে 5 7 35, 6 7 42, তার মানে 5/6 অংশ। সবকটার মধ্যে অংশ দেবে, তার মানে কি তিনি 3 দিনে মোট কাজ করলেন কি 5/6 অংশ। ঠিক আছে, তার মানে এই যে এই পরিমাণ কাজটা, এগুলো মুছে দিই, এই যে এই পরিমাণ কাজটা মোট কত বেরোলো? 5/6, 5/6 অংশ। আর মোট কাজ কোনটা? এইটা মোট কাজ। তাহলে মোট কাজকে আমরা 1 ধরেছি, ঠিক আছে। তাহলে 1 থেকে আমাদের যে পরিমাণ কাজটা হয়ে গেল সেটা বিয়োগ দেব, ঠিক আছে। তার মানে কি লিখবো এখানে করি, কাজ বাকি আছে, মোট ধরেছি 1 অংশ, 1 থেকে বিয়োগ করব 5/6 অংশ, ঠিক আছে। একইভাবে এটাও ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম কি? নিচে 1 আছে, 1 আর 6 লসাগু করলে 6ই হয়, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হয়, 6 দিয়ে ওপরটায় গুণ করব, 6 1 কে 6, বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওপরটায় গুণ করলে 5ই হয় অংশ। তার মানে 1/6 অংশ হয়ে গেল তোমার উত্তর। দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। এরকম মনে করে একটা বাঁশ আছে, এই একটা বাঁশ আছে, বলেছে 1/3 অংশে লাল রং, এটা মনে করে 1/3 অংশ, 1/5 অংশে সবুজ রং, 1/5 অংশে সবুজ রং করেছে, বাকি 14 মিটার, মানে বাকি এইটা দেখো এগুলো অংশে দিয়েছে কিন্তু এটা মিটারে দিয়ে দিয়েছে, 14 মিটার হলুদ রং দিয়েছি, 14 মিটারে হলুদ রং দিয়েছি। তাহলে বাঁশটির কত মিটার লম্বা? এটা হয়ে গেছে লাল, এটা সবুজ, আর এটা হলুদ। তাহলে যখনই অংশের অঙ্ক, বেশিরভাগ অঙ্কের মধ্যে মোট অংশ ধরে নিতে হয় 1 অংশ। তাহলে লিখব কি, ধরি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ, ঠিক আছে। আচ্ছা লিখব লাল রং করেছে 1/, তোমরা লিখে নাও, হ্যাঁ, যেহেতু তোমরা আমি মুখে বলছি, তোমরা লিখে নাও। লাল রং করেছে 1/3 অংশ, সবুজ রং করেছে 1/5 অংশে। তাহলে লিখব লাল ও সবুজ রং করেছে, কি হবে, দুটো নিশ্চয় যোগ হবে, মোট লাল ও সবুজ রং করেছে, কি হবে 1/3 আর যোগ 1/5, তার মানে 1/3 যোগ 1/5 অংশ। কেমন, যোগ করো, 3 আর 5 এর লসাগু কত হবে? 3 যায় না কোনো সংখ্যা দিয়ে, 5কেও কোনো সংখ্যা দিয়ে যায় না, তার মানে একে অপরের মৌলিক সংখ্যা, তাই 3 আর 5 এর লসাগু এই দুটোর গুণফলই হবে, 3 5 15। হর দিয়ে লসাগুকে ভাগ করব, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে ওপরটায় গুণ করব, 5 1 কে 5, কারণ উপরে 1 আছে, 5 দিয়ে 15কে ভাগ করব, 3 হয়, 3 দিয়ে ওপরটায় গুণ করব, 3 1 কে 3ই হয়, তার মানে কত হলো, 5 আর 3 8, 8/15 অংশ। দেখো তাহলে 8/15 অংশ তোমার লাল ও সবুজ রং করেছে। এবার আমাকে বার করতে হবে দৈর্ঘ্যের সাপেক্ষে, মিটারের সাপেক্ষে বলে দিয়েছে বাকি অংশটা 14 মিটার, আর আমি অংশের সাপেক্ষেও বাকি অংশটা বার করব, ঠিক আছে। কেন, আমি মোট অংশটা 1 অংশ ধরেছি, তাহলে 1 অংশ মনে করে 14টা দেয়নি, তাহলে আমাকে লাল অংশ করেছি 1/3 অংশে, সবুজ অংশ করেছি, সবুজ রং করেছি 1/5 অংশে। তাহলে আমি যে বাকিটুকু আমি অংশের বের করি, তাহলে লিখব যে বাকিটুকুতে কী রং করেছি, হলুদ রং, সুতরাং হলুদ রং করেছি, কি হবে, মোট হচ্ছে 1 অংশ, লাল সবুজ মিলে হয়েছে 8/15 অংশ, তাহলে বিয়োগ করলে আমার হয়ে যাবে বাকিটা হলুদ অংশ। বিয়োগ করো, নিচে কিছু নেই, মানে 1 আর 15 লসাগু 15ই হয়, 1 দিয়ে ভাগ করলে 15কে 15 হয়, 15 দিয়ে ওপরটায় গুণ করলে 15ই হয়, বিয়োগ 15 দিয়ে 15কে ভাগ করবে 1 হয়, 8 1 কে 8, তার মানে কত হলো 7/15 অংশ। 7/15 অংশ তোমার হলুদ রং করেছি,
তাই তো। দেখো এই 7/15 অংশ হলুদ আর বইতে বলেছে 14 মিটার হলুদ, তার মানে দুটো তো একই, দুটো আমার একই। এটা আমি যদি অংশতে বলি এটা হচ্ছে 7/15, আর যদি মিটারে বলি তার মানে এটা হয়ে যাবে 14 মিটার, তাই তো। তাহলে 7/15 যা 14 মিটারও তাই, ঠিক আছে, বোঝা গেছে। এইবার দেখো আমাকে কী বার করতে বলেছে, পুরো বাসটা দৈর্ঘ্য কত। তার মানে অংশে আমি 7/15 অংশ সমান সমান 14 মিটার ধরতে পারি। 7/15 যদি 14 মিটার হয় তাহলে পুরো বাসটা কত, এক অংশ। অংশের হিসাব আলাদা, মিটারের হিসাব আলাদা কিন্তু, ঠিক আছে। 7/15 অংশ 14 মিটার, তাহলে এক অংশ বের করলে সম্পূর্ণ বাস বেরিয়ে যাবে, আর এক অংশই মানে আমরা বার করতে পারবো, ঠিক আছে। এখানে করে দেখো, সুতরাং প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 7/15 অংশ সমান সমান কি 14 মিটার। তাহলে এক অংশ বার করতে হয়, একে সবসময় মনে রাখবে উল্টে যায়, ঠিক আছে। তাহলে একে কী হবে, ভাগ হয়ে যাবে, আর ভাগ মানে উল্টে যাবে, 15/7 মিটার। কাটাকুটি করো, 14 নিচে কিছু নেই মানে এক আছে, ওপর নিচে ভাগ হয়, 7 দিয়ে 14কে কাটলে 2 হয়, 7 দুগুণে 14, 15 আর 2 গুণ করলে 30 মিটার। তার মানে এক অংশ সমান সমান আমরা কত পেলাম, 30 মিটার। এবার উত্তর লিখব, মোট বাসটি দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আশা করি বুঝেছ, যদি না বোঝো ভিডিওটা আবার আগে দিয়ে দেখে নাও, কেমন। চলো পরের অঙ্কে চলে যাই। 5 অঙ্কটা কি আছে দেখো, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে। খুব সোজা অঙ্ক, এটা ঐকিক নিয়মে করে ফেলবে সরাসরি। বলেছে একটি খাতার দাম কত, 6.50 টাকা, 6.50 টাকা, 15টি খাতার দাম কত হবে। খুব সোজা অঙ্ক। একটি খাতার দাম যদি 6 টাকা 50 পয়সা হয় তাহলে 15টি খাতার দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। তাহলে 15টি খাতার দাম কী হবে, 6.50 সাথে 15 গুণ হবে। এবার গুণটা এখানেই করতে হবে, যেভাবে গুণ করো, যারা 15 ঘরে নামতে পারো তারা তো সরাসরি করতে পারবে, যারা 15 ঘরে নামতে পারো না তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি। প্রথমে 5 দিয়ে গুণ করব, 5 0 0। আচ্ছা যেহেতু দশমিক অঙ্ক, দশমিক ভেবে অনেকে ঘাবড়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই, দশমিকটা যেখানে আছে সেখানেই থাক, দশমিককে বাদ দিয়ে আমরা গুণটা করব, ঠিক আছে, পরে দশমিক বসিয়ে দেব। তাহলে 5 0 0, 5 5 25, 25 5 হাতে 2, 5 6 30 আর 2 32, এখানে গুণ চিহ্ন দিতে হয়। এবার 1 দিয়ে গুণ করব, 1 0 0, 5 1 5, 6 1 6। এবার কী করতে হয়, এটা যোগ করতে হয়, 0 0 5 5, 5 আর 2 যোগ করলে 7, 6 3 9। এবার দেখো দশমিককে বাদ দিয়ে গুণ করেছি, এবার দশমিকটা তো বসাতে হবে, খুব সোজা। যে কটা ঘর আগে দশমিক থাকবে, কটা ঘর আগে দশমিক আছে, এক ঘর দু ঘর আগে দশমিক আছে, গুণফলের মধ্যে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, হয়ে গেছে। চলো তাহলে কত পেলাম, 97 টাকা 50 পয়সা, মানে 97.50 টাকা হয়ে গেল। এবার উত্তর লিখবে 15টি খাতার দাম 97.50 টাকা। চলো নেক্সট অঙ্কে। 6 অঙ্কটা কি বলেছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, একটা বাক্স তার মধ্যে 12টা চিনির প্যাকেট আছে। বলেছে প্রতিটি প্যাকেটের ওজন, মানে ওই চিনির প্যাকেটগুলোর ওজন দেওয়া আছে কত, 2.84 কিগ্রা মানে কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন দেওয়া আছে 36 কিগ্রা। তাহলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। ছবি এঁকে বোঝে আরও বুঝতে পারবে। একটা বাক্স আছে, বাক্সের মধ্যে প্যাকেট আছে, ঠিক আছে, কটা, 12টা, মনে করো 12টা আছে, এরকম বাক্স আছে, বাক্সের মধ্যে 12টা চিনির প্যাকেট আছে। বলেছে প্রত্যেকটা প্যাকেটের ওজন 2.84, প্রত্যেকটা প্যাকেট। তাহলে এটাও 2.84, এটাও 2.84, এটাও 2.84, এরকম প্রত্যেকটা প্যাকেটের ওজন দেওয়া আছে 2.84। তাহলে প্রথমে আমরা বার করব কি, একটা প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয় তাহলে 12টা প্যাকেটের ওজন আমি বার করে নেব। প্রত্যেকটা প্যাকেটের ওজন 2.84, তাহলে এরকম কয়টা প্যাকেট আছে, 12টা প্যাকেট আছে। তাহলে 12 দিয়ে আমরা কী করবো, 2.84কে গুণ করব, তাহলে আমাদের শুধু প্যাকেটটার ওজন পেলাম, বোঝা গেছে, শুধু প্যাকেটটার ওজন পেলাম। এইবার এই প্যাকেটগুলো, চিনির প্যাকেটগুলো সমেত যে বাক্সটা, সেই বাক্সটার ওজন দিয়েছে কত, 36, তাই তো, কত বলেছে 36, মোট বাক্সটার ওজন 36, আর আমি প্যাকেটগুলোর ওজন পেলাম এইটা, ঠিক আছে। আমাকে কী বার করতে বলেছে, শুধু বাক্সর ওজন। তাহলে শুধু বাক্সর ওজন যদি বার করতে বলে তাহলে বাক্স সমেত যে চিনির প্যাকেটের ওজন সেটা 36 কিগ্রা বলেছে, তাই তো। হ্যাঁ, বাক্স এবং মোট প্যাকেটের ওজন 36 কিগ্রা, আর শুধু প্যাকেটের ওজন আমরা এটা গুণ করলে পাবো। তাহলে
শুধু বাক্সের ওজনটা কি করে পাবো, বিয়োগ করে দেব, তাই না? মোট যে চিনির প্যাকেটগুলো সমেত যে ওজনটা আর শুধু প্যাকেটগুলোর ওজনটা বিয়োগ করলেই আমি কি পেয়ে যাব, শুধু বাক্সটার ওজন। বোঝা গেছে? একটি চিনির প্যাকেটের ওজন কত বলেছে, 2.84 2.84 কিগ্রা। কটা প্যাকেট আছে, 12টি প্যাকেট আছে, তাহলে 12টি প্যাকেটের ওজন কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 2.84 গুণ 12 কিগ্রা, গুণ করো এখানে 2.84 গুণ 12। যারা 12 ঘরে নামতে পারো তারা সরাসরি গুণ করবে, আর যারা ভেঙে ভেঙেও গুণ করতে পারো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 রাখে 5। দশমিকের অঙ্ক সবসময় দশমিক বাদ দিয়ে গুণ করতে হয়। এবার 1 দিয়ে গুণ করবো, 4 একে 4, 8 একে 8, 2 একে 2, যোগ করলে কত হয়, 6 যোগ করলে 10 হয়, 10 শূন্য হাতে 1, 8 আর 5 যোগ করলে 13, আর হাতে রাখে 14, 4 হাতে 1, 2 রাখে 3। ঠিক আছে? তাহলে এবার কখন আগে দশমিক আছে, 2 ঘর আগে, তাই 2 ঘর আগে দশমিক বসাবো, মানে 1 ঘর 2 ঘর 34.08। বোঝা গেল? তাহলে 12টি প্যাকেটের ওজন পেয়ে গেলাম ওইটা। আচ্ছা, এবার লিখব কি, বাক্স ও মোট প্যাকেটের ওজন কত বলেছে, 36 কিগ্রা। এই চুপ, 36 কিগ্রা। বাক্স ও মোট প্যাকেটের ওজন 36 কিগ্রা। তাহলে এবার লিখব কি, শুধু বাক্সের ওজন, বাক্সের ওজন কি হবে, মোট আমার বাক্স সমেত 36 কিগ্রা, আর শুধু প্যাকেটের ওজন 34.08 কিগ্রা। এটা বিয়োগ করলেই আমি শুধু বাক্সের ওজন পেয়ে যাব। এবার বিয়োগটা কি করে করতে হয়, দশমিকের যোগ বিয়োগটা, এমনি নর্মাল বিয়োগ হলে তো সবাই পেরে যাবে, দশমিকের যোগ বিয়োগ অনেকে পারে না, তাদের জন্য আমি বলছি। দেখো বড় কি, এখানে 36 কিন্তু বড়, 34-এর পরে দশমিক আছে, কারণ দশমিকের পরেরটা কিন্তু ভেঙে যায়, 0.8। ঠিক আছে? তাহলে 36 থেকে আমি 34 বিয়োগ করব, 36 থেকে আমি 34-এর পরে আমার 0.8 আছে, তাহলে দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিকের সাথে দশমিক বসাতে হয়। তাহলে 34-এর মধ্যে দশমিক আছে এখানে, তাহলে 36-এর মধ্যে দশমিক বসাতে হবে। কোনো সংখ্যার মধ্যে দশমিক না থাকলে দশমিকটা কোথায় ধরতে হয়, সবার শেষে ধরতে হয়। তাহলে 36-এর মধ্যে কোথায় দশমিক আছে, শেষে দশমিক আছে। 7-এর মধ্যে দশমিক আছে কোথায়, শেষে। শেষে দশমিক থাকাও যা, না থাকাও তাই, তাই শেষে দশমিকটা ধরে না। যেহেতু দশমিকের যোগ বিয়োগ করছি তাই দশমিক বসিয়ে নেব, আর যেহেতু পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য দিয়ে দুটো ঘর বানিয়ে নিতে হয়। বোঝা গেছে? চলো এবার বিয়োগ করি। দশমিকের পরে যে কটা ঘর থাকে সেই কটা শূন্য বসিয়ে ঘর বাড়াতে হয়। এবার বিয়োগ করব, 10 থেকে 0 থেকে 8 বিয়োগ যায় না, 10 ধরতে হয়। 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে 1, এখানে 1 হয়ে যাবে, এখানে আবার 10 হয়ে যাবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9, দশমিকের নিচে দশমিক, এই 10-এর একটা আবার এখানে যোগ হবে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তার মানে 1.92 কিগ্রা। এটাই তোমার হয়ে যাবে উত্তর। উত্তর লিখবে বাক্সের ওজন 1.92 কিগ্রা। চলো নেক্সট অঙ্কে। তো ফ্রেন্ডস 7 নম্বরের অঙ্কটা দেখো, 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম দেওয়া আছে 1800 টাকা, তাহলে 0.15 অংশের দাম কত? আবার একটু ছবি এঁকে, যখনই অঙ্ক করবে না একটু ছবি আঁকার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা বুঝতে খুব সুবিধা হয়। মনে করে এই একটা বস্তা আছে, বস্তা কি, আচ্ছা একটা বস্তায় মনে করে এটা কথার কথা বস্তা ধরলাম ঠিক আছে? তো দেখো এই বস্তার এইটা হচ্ছে 0.75 অংশের দাম দেওয়া আছে 1800 টাকা। তাহলে বলেছে ওই বস্তারই 0.15 অংশের দাম কত, সেটা কিচ্ছু করার নেই, জাস্ট যেরকম আছে সেরকমভাবে লিখবে। কি লিখবো, 7-এরটা, তাই তো? এটা ঐকিক নিয়মে, হ্যাঁ ঐকিক, এইগুলোকে ঐকিক নিয়ম বলে। একটি বস্তার 0.75 অংশের দাম 1800 টাকা। ঠিক আছে, 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে যখনই আমরা ঐকিক নিয়মের অঙ্ক করবো সবসময় একে বার করতে হয়, কেমন? তাহলে একে বার করো, তাহলে 1 অংশের দাম কী হবে, একে সবসময় কমে যায়, তাহলে 1800 ভাগ 0.75 টাকা। এইবার যত
পরিমাণেরটা বার করতে বলে সেটাতে বার করতে হয়। কিসে বার করতে বলেছে? 0.15 অংশের দাম কত। তাহলে এবার একে কমে যায়, তারপরেরটায় বেড়ে যায়, ঠিক আছে। তা 0.15 অংশের দাম বেশি, 0.15 অংশের দাম কী হবে? তখন গুণ হয়ে যাবে 1.5, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটা এই জায়গাটায় করাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওপরে কিছু নেই, দশমিক এটা তো ওপরেই আছে, তাই না? তাই আমি এটা একবার উপরে লিখলাম, আর নিচে এটা আছে। এবার দশমিকের যেহেতু গুণ ভাগ, দশমিকটা তুলতে হবে। দেখো দশমিক কী করে তুলতে হয়, দেখো যেহেতু দু ঘর আগেও দশমিক, ওপরে নিচেও দু ঘর আগে দশমিক, তাই একই সংখ্যার আগে দশমিক থাকলে ওপর নিচে এমনি দশমিক উঠে যায়। আচ্ছা, এটা তো আমি এমনি বললাম, আর দশমিক তোলার মেন প্রসেসটা কি সেটা তোমাদের বলি। দেখো দশমিক যেখানে থাকবে তারপরে দেখতে হয় কটা ঘর আছে। দশমিকের পরে যে কটা ঘর থাকবে, একের পরে সে কটা শূন্য দিয়ে ভাগ করতে হয়। কীরকম? মনে করো এর দশমিকের পরে ক ঘর আছে? 2 ঘর, তাই একের পরে দুটো শূন্য দিয়ে ভাগ করব মানে ওপরে দশমিক থাকলে নিচে গুণ করতে হবে, নিচে দশমিক থাকলে ওপরে গুণ করতে হবে। কেমন? তাহলে একইভাবে দশমিক আছে, দশমিকের পরে 2 ঘর, তাই একের পর দুটো শূন্য দিয়ে আমি ওপরে গুণ করব, যেহেতু নিচে দশমিক আছে। দেখো এই 100 কেটে যায় না, তাই আমি প্রথমে বলেছিলাম যে একই ঘর আগে দশমিক থাকলে দশমিক এমনিই উঠে যায়, এগুলো বসাতে হয় না। কেমন? আচ্ছা, এবার কাটাকুটি করো। 5 দিয়ে কাটো 3 5, 5 দিয়ে কাটো 3 5 15, 5 15 75, 3 দিয়ে কাটো 3 5 15। এবার 5 দিয়ে এটাকে কাটো 1800কে, ঠিক আছে। 5 দিয়ে কাটলে কথা, প্রথমে 18কে দেবো, 3 দিয়ে 3 5 15। তোমরা যদি না পারো পাশে ভাগ করে নেবে, আমি মুখে মুখে বলছি। 5 দিয়ে 18 কাটলাম, 3 5 15, 18 থেকে 15 বিয়োগ করলে 3, 3 আর 0 30, 5 6 30, আর একটা শূন্য মানে 0, মানে কত হলো? 360। কত পেলাম? 360 টাকা। বোঝা গেছে? চলো পরের অঙ্কে চলে যাই। দেখো 8 অঙ্কটা কি বলেছে? অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। প্রথমে ধরে নাও একটা জমি আছে, এই একটা জমি। তাহলে জমিটাকে প্রথমে কি বলেছে? অর্ধেকে 7/8 অংশ। তার মানে অর্ধেক মানে কি? অর্ধেক মানে কি? একের হাফ। তার মানে এইটা 1/2 অংশ, এটা 1/2 অংশ। এভাবে ছবি এঁকে তোমাদের দেখাতে হবে, হ্যাঁ। তাহলে এইটা 1/2 অংশ, 1/2 অংশ। এই 1/2 অংশের বলেছে, তার মানে এই অর্ধেক অংশটাকে 7/8 মানে 8 ভাগ করেছে। 7/8 মানে কি? 8 ভাগের 7 ভাগ। আমরা এভাবে বলি তো, ভগ্নাংশ মানে 8 ভাগের 7 ভাগ। তার মানে এই অর্ধেক জমিটা 8 ভাগ করেছে। 1 2 3 4 5 6 7 8। একটু বড় হয়ে গেছে, কোনো ব্যাপার না। তার মানে 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ করেছে। অর্ধেক জমিটাকে 8 ভাগ করেছে। 8 ভাগের যে এই যে 7, মানে এই 7 টুকরো মানে 7/8 অংশ তিনি কাদের দিয়েছেন? ভাইকে দিয়েছেন। তাহলে বাকি জমিটা মানে কি? কোনটা বলো? এই যে এইটা হচ্ছে বাকি জমি, এইটা হচ্ছে বাকি জমি। এই বাকি জমিটাকে তিনি সমান 3 ভাগে ভাগ করেছে। তাহলে কি করে ভাগ করব? এইভাবে ভাগ করে ফেলো, হ্যাঁ। 1 2 3, মানে 1 2 3, ঠিক আছে। এই 3 ভাগটাকে, হ্যাঁ, এইভাবে দেখাবে। এইটা হচ্ছে হাফ, এইটা অর্ধেক অংশ, এইটা অর্ধেক অংশ, এটা অর্ধেক অংশ। আচ্ছা, তাহলে এই অর্ধেক জমিরটাকে 8 ভাগে ভাগ করলো। 8 ভাগে ভাগ করার পরে এই যে 7/8 অংশটা এটা দিল ভাইদের, আর বাকি যে এটা কি? এটা, তাহলে এটা দেখো, এটা 1/8, তাই তো। অর্ধেকটার পুরোটাকে 8 ভাগ করলো, তাহলে 8 ভাগে 7 ভাগ দিয়ে দিল ভাইকে, তাহলে বাকিটা কি বলবো? 8 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তাহলে এই 8 ভাগের 1 ভাগ আর এই যে বাকি অর্ধেকটা মিলে 3 ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে এইটুখানি, এটা। কেমন? আচ্ছা, এবার আমি অঙ্ক করাই, তাহলে আরও বুঝতে পারবে। ধরি মোট জমি 1 অংশ। আচ্ছা, অর্ধেক জমির 7/8 অংশ ভাইকে দিলেন। অর্ধেক জমির 7/8 অংশ ভাইকে দিলেন, তাই তো। দেখো এটা যদি পুরো 1 অংশের মধ্যে ভাইকে দিতেন, পুরোটা 1 অংশের মধ্যে যদি 7/8 অংশ ভাইকে দিয়ে দিতেন, তাহলে বাকি পড়ে রইল কত? 1/8 অংশ।
ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে যদি এক অংশ হতো, কিন্তু এখানে এক অংশের মধ্যে তো ভাইকে দেয়নি, ভাইকে দিয়েছে অর্ধেক জমির মধ্যে, তাই তো? তার মানে কি হবে, তাহলে আগে ভাইকে কতটা দিল, সুতরাং ভাইকে জমি দিলেন, কি হবে, অর্ধেকের মধ্যে 7/8 অংশ দিয়েছে, একের মধ্যে দেয়নি কিন্তু, তাই ছিল হচ্ছে 1/2 অংশ, এই অর্ধেকের মধ্যে 7/8 অংশ। ঠিক আছে, তাই কত হবে, 7 একে 7, 8 দুগুণে 16, তাহলে অর্ধেকের মধ্যে জমি দিলেন 7/16 অংশ। ঠিক আছে, মানে এই অর্ধেক জমিটাকে 8 ভাগ করেছে, একটু জটিল অঙ্ক, বুঝে নাও ভালো মতো। অর্ধেক জমিটাকে 8 ভাগ করেছে, 8 ভাগের মধ্যে 7 ভাগ দিয়ে দিয়েছে হচ্ছে ভাইকে, তাহলে এই যে 7/8 অংশটা, এটাকে এক অংশ জমিকে ভাগ করেনি, অর্ধেক জমিটাকে ভাগ করে, তাহলে জমিটা কি হবে, অর্ধেকে 7/8 অংশ। আচ্ছা এবার লিখব অর্ধেক, অর্ধেক জমির মধ্যে বাকি জমি, বাকি জমি কি হবে, দেখো 7/8 অংশ দিয়েছে আর 1/8 অংশ পড়ে রয়েছে, তার মানে কি 1/8টা কি অর্ধেকের মধ্যে, তাই অর্ধেকের মধ্যে 1/8 অংশ, 1/16। এইবার দেখো তাহলে 7/16 হচ্ছে ভাইদের দিলেন আর অর্ধেকের 1/16 অংশ পড়ে রইল। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে 1/16 আর এইটা হয়ে যাবে বাকি অর্ধেক, কেমন? তাহলে এবার দেখো এই যে 1/16 পরিমাণ অংশটা, মানে এইটুখানি অংশটা 1/16টা আর বাকি অর্ধেকটা, এই মোট জমিটাই তিনি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে এবার কি লিখব, 3 ছেলেকে মোট জমি দিলেন, কি হবে, অর্ধেকের মধ্যে পড়ে রইল 1/16 অংশ, তার সাথে এই অর্ধেকটা যোগ হয়ে যাবে, যোগ করো, 16 দিয়ে লসাগু করলে 16ই হয়, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 একে 1, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 হয়, 8 একে 8, মানে 9/16 অংশ। তার মানে মোট কত পরিমাণ হয়ে গেল, 9/16 অংশ। এই 9/16 অংশকে 3 ভাগে ভাগ করেছেন, সুতরাং প্রতি ছেলে জমি পাবে, কি হবে, মোট 9/16 অংশকে 3 দিয়ে ভাগ করেছে, এত অংশ, তাহলে 9/16 মানে 9/16 ভাগ গুণ করলে পরের ভগ্নাংশটা উল্টে যায়, ভাগ থেকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, আমরা জানি, অংশ। 3 দিয়ে 9কে কাটো 3, তার মানে কি হবে 3/, অংশ। এটাই হচ্ছে তোমার উত্তর। আরেকবার একটু আমি বুঝিয়ে দিই, দেখো মোট একটা জমি ছিল, সেই জমিকে অর্ধেক করে অর্ধেক জমির 7/8 অংশ তিনি ভাইদের দিলেন। ঠিক আছে, ধরি মোট জমি 1 অংশ, অর্ধেক জমির 7/8 অংশ ভাইকে দিলেন, তাহলে ভাইদের অর্ধেক জমির মধ্যে দিলেন, মোটের মধ্যে দিলে 7/8ই থাকতো, যেহেতু অর্ধেকের মধ্যে দিলেন তাই অর্ধেকের 7/8, একের তো 7/8 না, অর্ধেক জমির 7/8 অংশ দিয়েছে, তাই অর্ধেকের জমির 7/8 অংশ মানে কত অংশ জমি হলো, 7/16 অংশ জমি হলো, 7/16 অংশ জমি হলো। তাহলে 7/16 অংশ জমি দিলেন আর অর্ধেকের 1/8টা পড়ে রইলো, তাহলে কতটা পড়ে রইলো, অর্ধেকের 1/8, তার মানে কি 1/16, তার মানে এইটুখানি হয়ে যাবে 1/16। এইবার বাকি যে জমিটা রইলো সেই বাকি জমিটাকে 3 ভাগে ভাগ করেছে, বাকি জমি কত রইলো, মানে এইটুখানি অংশটা আর বাকি অর্ধেকটা, এটাকে 3 ভাগে, মানে এইভাবে 3 ভাগ করলাম, বোঝা গেছে? আচ্ছা তাহলে বাকি জমিটা আগে বার করতে হবে, মোট জমি কত দিলেন, 1/16 পড়ে রইলো আর 1/2টা আগের এই অর্ধেকটা, যোগ করলে হয় 9/16 অংশ। তাহলে প্রতি ছেলে জমি যেহেতু 3 ভাগে ভাগ করেছে তাই 3 দিয়ে ভাগ হবে, আর 3 দিয়ে ভাগ মানে 1/3, কাটাকুটি করে 3/16 অংশ। এটা হচ্ছে তোমাদের অঙ্ক। তোমাদের 8 পর্যন্ত অঙ্ক আমি এই ক্লাসে দিলাম, আর বাকি যে অঙ্কগুলো আছে দেখে নাও, বাকি যে সরলের 9এরও সরল 10এরও সরল, বাকি অঙ্কগুলো পরের ক্লাসে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপর আমি কন্টিনিউ ক্লাস দিতে থাকবো, তোমাদের সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো পরপর তোমাদের আসতে থাকবে। তো আবার দেখা হচ্ছে পরে নেক্সট ক্লাসে, ততক্ষণে ভালো থাকো, টাটা।